ঘড়ির কাঁটা রাত্রি ৮টার ঘরে আড়াআড়িভাবে শুয়ে পড়েছে। চৌধুরী পরিবার খাওয়ার টেবিলে বসেছে সবে। কালকে থেকে আবারও কর্মব্যস্ততা শুরু হবে ভেবেই আগে আগে শুয়ে পড়বে সবাই আজ। তাই খাওয়া দাওয়ার পর্বও শুরু হয়েছে আগেভাগেই। সকলে উপস্থিত থাকলেও দুটি মানুষ এখনও অনুপস্থিত। একজন হল শাওন, যে কিনা সকল নিয়মের বিরুদ্ধে। তাকে ধরা চলে না। নিজস্ব নিয়মের বেড়াজালে আটকে থাকাই পছন্দ তার। তার যখন মন চায় বাড়ি আসে, আর যখন চায় না আসে না। কখনো তো টানা কদিনও লাপাত্তা হয়ে থাকে। কই মাতাল হয়ে পড়ে থাকে কে জানে। আর দ্বিতীয় জন হল ধোঁয়াশা। মেয়েটা ওই যে রুমের দরজা বন্ধ করেছে আর খুলেনি। বাড়ির গৃহিণীরা গিয়ে পরপর কবার ডেকেও এসেছে, খুলেনি। সকলে ধোঁয়াশার অপেক্ষা করলেও সাদাফ খেয়েই যাচ্ছে একমনে। ফারুক কিছুটা বিদ্বিষ্ট হলেন সাদাফের দিকে চেয়ে। কেমন স্বামী তুমি? একে তো ওকে মারলে, তারপর আবার একটু ডাকতেও যাচ্ছ না মেয়েটাকে। কই একটু গিয়ে ডেকে আনবে, তা না নিজের পেট ভরাতেই ব্যস্ত তুমি। উত্তরে বাঁকা হাসল সাদাফ। ওকে চর মেরেও কি হয়নি তোমার? এখন কি মেয়েটাকে না খাইয়ে মারতে চাচ্ছ তুমি? উল্টো প্রশ্ন ছুড়ল সাদাফ। আমি কি ওকে না খেয়ে থাকতে বলেছি? বলদের মতো কথা বলো না, প্রত্যেকেরই নিজস্ব আত্মসম্মান আছে। সন্ধ্যায় যা অঘটন হলো ও যা অপমানিত হলো তোমার জন্য, এতে ওর এখন এখানে না আসাটাই স্বাভাবিক। সাদাফের সোজাসাপটা জবাব। ও তো অপেক্ষা না করে খেতে থাকো, পেটে টান পড়লে দেখবে নিজে থেকেই খেতে আসবে, তোমরা বলা লাগবে না। ফারুক লা জবাব। মাথায় হাত দিয়ে বসে আছে। কি বলবে বুঝতে পারছে না। এ কি তার গম্ভীর ছেলেটাও দেখছি এখন তর্ক করা শিখে গেছে। কি হচ্ছে এসব আল্লাহ? হঠাৎই সকলের দৃষ্টি আকর্ষণ করতে ব্যস্ত হয়ে পড়ল সাদাফ। ডাক ছুড়ল চাচিদের উদ্দেশ্যে, মেঝো চাচি ও ছোট চাচি। কিচেন থেকে ব্যতিব্যস্ত কণ্ঠে উত্তর এলো দুজনের, হ্যাঁ শুনছি, বলো। খেতে খেতে চওড়া হাসল সাদাফ। আমাদের খাওয়া হয়ে গেলে কিছু খাবার প্লেটে ভরে টেবিলে রেখে দিও তো। চরম বিস্ময় গদগদ সকলে। সেই সাথে বিস্ময় প্রকাশ পেল তাদের কণ্ঠধ্বনিতেও। মহিলা দুটো ছুটে এলো। চক্রবৃদ্ধির ন্যায় বৃদ্ধি পেল তাদের বিস্ময়েও। টানটান উত্তেজনায় জানতে চাইল, কেন কেন? কুটিল হাসল সাদাফ। রাতে ইঁদুর আসবে খেতে। যা বলছি করো। খাবারগুলো ঢেকে রেখে দিও টেবিলে। সাদাফের কথার সারমর্ম কারো বুঝে আসল না। সবই গেল মাথার উপর দিয়ে। কিছুক্ষণ থমেরে থেকে খাওয়া শুরু করে সকলে। ইতিমধ্যে সাদাফের খাওয়া শেষ হল। হাত ধুয়ে আড়মোড়া ভাঙতে ভাঙতে অদ্ভুত হাসিতে উঠে গেল সে। যেতে যেতে পুনরাবৃত্তি করল, ইঁদুর কিন্তু সত্যিই আসবে, খাবার রাখতে ভুলো না যেন। এবারেও প্রত্যেকটা মানুষ চকিতে তাকাল। মিলি তন্নির বাহুতে চিমটি কেটে জানতে চাইল, কি রে তন্নিপু, কোনো ইঁদুরের কথা বলছে দাভাই? মুখে লোকমা পুড়ে ফোলা ফোলা গালে থ হয়ে থাকা তন্নির উত্তর, কে জানে। মুখের খাবার কোনোমতে গলা দিয়ে নামিয়ে হৃদয়ের দিকে তাকাল তন্নি। হৃদয় ভাই কিছু বুঝল কিনা সেটা দেখার জন্য তার তাকিয়ে আছে সে। কিন্তু না, হৃদয়ের এদিকে কোনো হেলদোল নেই। সে নিজের মতো খেয়েই যাচ্ছে। যে ছেলেটার এতক্ষণে এই ব্যাপারটা নিয়ে দুষ্টুমিতে মাখামাখি হয়ে যাওয়ার কথা, নেচে গেয়ে ফাটিয়ে দেবার কথা, সে ছেলেটাই নিশ্চুপ। কোনো প্রতিক্রিয়াই দেখা যাচ্ছে না তার মধ্যে। মনে হচ্ছে তার সুঠম দেহখানি এখানে থাকলেও মনটা মঙ্গল গ্রহে। তন্নি বেশ অবাক হল এতে। হৃদয় ভাই এত চুপচাপ কেন? আচ্ছা ওনার কিছু হয়নি তো?
ভাবতে ভাবতে ছোট্ট বক্ষের অন্তরালে লুকায়িত হৃৎপিণ্ডখানা উতলা হয়ে উঠল তন্বীর। ওদিকে মিলি, তোহাসহ বাকিরা একবার চোরা চোখে চাইল সাদাফের দিকে, কিন্তু ধরতে পারল না ওর অভিব্যক্তি। সিঁড়ি ভেঙে শিওরুমের দরজা ঘেঁষে দাঁড়াল সাদাফ। পুরনো ঘা তাজা করল না, আর করাঘাত করে। বাঁকা হেসে ছোট্ট শব্দে বলল, ইস বউটা আমার। থাকো জানেমান, আজ আর ডিস্টার্ব করলাম না তোমায়। টাটা। কথা থামালো সাদাফ। দরজার দিকে ফ্লাইং কিস ছুঁড়ে গুনগুন করে গান গেয়ে গেয়ে হেলতে দুলতে চলে গেল পাশের কামরার দিকে। ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে রাত্রি 11টায় এসে পড়েছে। হিমশীতল বাতাস খানিক বাদে বাদে আসছে। গাছের পাতাগুলো দুলে দুলে উঠছে বায়ুর তালে। নিশির শুনশান পিনপতন নীরবতা ফুঁড়ে ছাদের উপর থেকে কানে দুলল কিছু আহাজারির শব্দ। চেনা কণ্ঠস্বর ব্যথিত শুনে বক্ষে তীব্রবেগে অমাবস্যা ছেয়ে গেল তন্বীর। ঘুম ঘুম ঢুলুঢুলু শরীরটা কোনোরকম টেনেটুনে উঠে আসল ছাদে। ছাদের দরজায় পা পড়তেই তুমুল হল আহাজারির আওয়াজ। কাঁপন ধরো তন্বীর সর্বাঙ্গে। ছাদের এক কোণে আকাশের দিকে তাকিয়ে বসে আছে তার হৃদয় ভাই। বারবার উচ্চারণ করেই যাচ্ছে, আম্মা, আব্বা কই তোমরা, কই। চমকে থমকে দাঁড়াল তন্বী। হাতের ফোনটায় টুংটুং আওয়াজ হল 2-3টে। আধারীয় স্ক্রিনটা জ্বলে উঠল সদর্পে। সচল হল তন্বী। স্ক্রিনের গায়ে চোখ বুলাতেই দেখল ইন্টারনেট প্যাকেজের মেসেজ এসেছে। কিন্তু হৃদয় ভাই কী সব বলছেন এসব? ওনার আব্বা আম্মা তো বাড়িতে। কিছুক্ষণ আগেও তো ওনাদের সাথে বসে খেলেন। এখন এসব কি বলছেন? মেসেজের শব্দগুলো হৃদয়ের কানেও পৌঁছাল। ছলাৎ করে ওঠে দাঁড়াল সে। চোখের পানি মুছে স্বাভাবিক হল। তন্বীর প্রশ্নাত্মক স্বর, কি হয়েছে হৃদয় ভাই? আপনি কাঁদছেন? ককি না তো। হৃদয় হাসল। মিছে মিছে হাসলেই আমাকে বুঝো দিতে পারবেন যে কিছুই হয়নি আপনার? প্রসঙ্গ পাল্টাল হৃদয়, তুই এখানে? তখন একবার আপনাকে কারো সাথে ফোনে কথা বলতে দেখেছিলাম। বলছিলেন, সত্যের দ্বারপ্রান্তে আপনি। আপনার গলাটা ব্যথিত শোনাচ্ছিল হৃদয় ভাই, তাই এসেছি কি হয়েছে জানতে। হৃদয় কপালে ভাঁজ টানল, তুই আমার ঘরে উকি দিয়েছিলি তাহলে? জানিস না কারো ঘরে উকি দেয়া অন্যায়? লজ্জায় মাথাটা নুইতে নুইতে গলদেশে এসে থামল চিবুক। উপরে নিচে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বুঝাল তন্বী। ছোট্টখাট্ট আওয়াজে জানাল, যে ঘরটা একদিন আমার হবে সে ঘরে উকি দেওয়া কি দোষের হৃদয় ভাই? মিনি সেকেন্ডের মধ্যেই উত্তর এলো ওপাশ থেকে, সব স্বপ্ন পূরণ হয় না তনু। তাই সব স্বপ্ন দেখতেও হয় না। ঝেড়ে ফেলে দিতে হয় যেন সেটা আবার দুঃস্বপ্নতে রূপ না নেয়। আপনি কি আমায় কখনো বুঝবেন না হৃদয় ভাই? বুঝে কি হবে? স্বরটা অতি করুণ শোনাল। যেটা আপনি চান আর চাই আমিও। আমি তো কিছু চাই না। এই মুহূর্তে এটাকে ধরে লবণমরিচ দিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে হচ্ছে। বেডা শয়তান, মিথ্যুক। 1 সেকেন্ডে ভিতরে বেড়ে ওঠে রাগটাকে প্রশমিত করে শান্ত স্বরে বলল তন্বী, মিথ্যা বলবেন না। আমি কিন্তু সব বুঝি। বাদ দে। কেন বাদ দিব? এতেই মঙ্গল হবে। আমার তো মঙ্গলের দরকার নেই হৃদয় ভাই। আমার তো আপনাকে দরকার। আমার আপনি হলেই চলবে, হ্যাঁ শুধুই আপনি। জানেন এই আমিটা না ভীষণ যত্নে রাখব আপনায়। বড় কথা জানিস। আপনিও তো কম জানেন না। এবারে আর আটকাতে পারল না নিজেকে, ফিক করে হেসে হৃদয়, এজন্যই তো তুই আর আমি দুটোকেই লোকে ঠোঁটকাটা বলে।
তন্নি হাসতে চেয়ে থেমে গেল, কিছুক্ষণ আগের কথাটা মাথা নাড়া দিয়ে উঠল। হৃদয়ের লোমশ হাত দুটি খামচে ধরে উৎকণ্ঠিত হয়ে শুধাল, কিন্তু কোনো সত্যর দ্বারপ্রান্তে আপনি হৃদয় ভাই? আপনি কি কিছু লুকাচ্ছেন? হৃদয়ের হাসি হাসি চেহারাটা আবারও কালোতে রূপ নিল। হাস্যহীন গাম্ভীর্যপূর্ণ গলায় বলল, সে এক কঠিন সত্য, যাতে করে উল্টপালট হয়ে যাবে এই আমার সুন্দর জীবনটা। আমি তা হতে দিব না। তখন তুইও আমায় চাবি না আর। দুনিয়া উল্টে গেলেও আমি আপনায় চাইব। আবেগের বয়স তো তাই এসব বলিস। আবেগ কেটে গেলে কেটে যাবে সব চাওয়া পাওয়াও। কোনোদিনও না। আমার আপনার প্রতি কোনো আবেগ নেই আমার হৃদয় ভাই। আবেগ হলো নিভে যাওয়া মোমবাতির মতো, কিন্তু আমি তো আপনায় ভালোবাসি। এই ভালোবাসা অত সহজে নিভবার নয়। আপনি আমার রন্ধ্রে রন্ধ্রে মিশে গিয়েছেন হৃদয় ভাই। শিরাউপশিরায় আপনারই নামধাম। আপনি আমার মরণব্যাধি অত সহজে তা শেষ হবার নয়। ফিরে আয়, আর এগুস না। ধ্বং স হয়ে যাবি, আমায় চাইলে প্রাপ্তির খাতায় মিলবে এক বুক শূন্যতা। বসন্তের মিষ্টতাও ভুলাতে পারবে না সে রিক্ততা। তুই আমি কেউ কারো না, তনু ফিরে আয়। কথাটা মুখে রেখেই গটগট পা ফেলে ক্রস্তবেগে প্রস্থান করল হৃদয়। তন্নির ক্ষুদ্র মন বলে উঠল, ফিরব না। কখনোই ফিরব না আমি আমার ভালোবাসার পথ থেকে। সময় যত বাড়বে এগিয়ে যাব। ভালোবাসার নগরে ভালোবাসার সুবিশাল সাম্রাজ্য গড়ে তুলব। সূর্য ডুবা সন্ধ্যায়ও আমি আলো দিব আপনায়। যতবার আপনি ভেঙ্গে পড়বেন আমি ঢাল হয়ে দাঁড়াব। কখনো বা তুমুল বর্ষণে ছাতা হয়ে, আবার কখনো বা চৈত্রের ঠাঠা রোদে গাছ হয়ে ছায়া দিব। রাত গভীরে তলিয়ে গিয়েছে। সাথে সাথে শুরু হয়ে গিয়েছে ধোঁয়াশার পেটে ইঁদুরের ছুটাছুটি। আর যাই হোক, ক্ষুধা সহ্য করতে পারে না সে। পেট চেপে ধরে ফোনের স্ক্রিনের আলোয় বিড়ালের মতো ছোট ছোট পা ফেলে নিচে নেমে আসলো ধোঁয়াশা। এদিক ওদিকে তাকিয়ে নেয়, ইস আবার কেউ দেখে ফেলবে না তো। তখন যখন সবাই ডাকল খেয়ে নেওয়া উচিত ছিল, ধুর। এখন কোথায় না কোথায় খাবার রাখা আছে কে জানে। আবার কেউ দেখে ফেললেও প্রেস্টিজ পাংচার হয়ে যাবে। তাই যা করার আস্তে ধীরে করতে হবে, যেন কেউ টের না পায়। উফফ, কি একটা অবস্থা। ছটফট করতে করতে একবার এদিক ওদিক পায়চারি করে ফ্রিজের ডালায় হাত ধোয়াশা। এ কি, ফ্রিজ তো খুলছে না, নির্ঘাত লক করা। এদিকটায় ব্যর্থ হয়ে আলতো হাতে কিচেনের দরজা ঠেলে ভিতরে ঢুকল সে। ফোনটা উঁচিয়ে সবগুলো পাতিল দেখে নিল, অবশিষ্ট কোনো খাবারও লেগে নেই পাতিলগুলোতে। আর কি করা, এখানে যত বয়াম আছে সবগুলোর ছিপি খুলল এক এক। তাতেও শুকনো খাবার নেই। যা আছে সব ওই হলুদ, মরিচ, ধনে গুঁড়ো, পাঁচফোড়ন, এলাচ অর্থাৎ মশলা টাইপের সব। কিন্তু এগুলো কি আর খাওয়া যায় নাকি? ওদিকে পেটটাও মোচড় দিচ্ছে বারবার, শরীরটা চলছে না। হাঁটতে বেগ পেতে হচ্ছে। রাগে নাকের পাটাতন ফুলছে ধোঁয়াশার। একরকম ব্যর্থ হয়ে চোয়াল ঝুলিয়ে বেরিয়ে আসলো ধোঁয়াশা। টেবিলে নজর পড়তেই দেখল কিছু একটা ঢেকে রাখা। খাবার দেখে ঝলমলিয়ে উঠল তার মুখশ্রী। উড়াধুরা পা চালিয়ে চেয়ার পেতে বসল সে। যেই না খাবার মুখে দিয়েছে অমনি আলোর উপস্থিতি হয়ে বিদ্যুতের আবির্ভাব ঘটল রুমজুড়ে। কিন্তু ও লাইটসের সুইচ টিপল কে? কোনোমতে গালে চেপে রাখা ভাতটুকু গলবিলে নামিয়ে সামনের দিকে তাকালো ধোঁয়াশা। ছলাৎ করে ওঠে দাঁড়ালো তৎক্ষণাৎ। চোখ দুটো কোটর ছাড়িয়ে যাচ্ছে তার। এ কি, পুরো চৌধুরী পরিবার দাঁড়িয়ে আছে সামনে।
সবার সামনে বুকে দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে থাকা সাদাফ টিপটপ হাসছে। বীরদর্পে ঘোষণা করল সাদাফ, দেখেছ সবাই, বললাম না ইঁদুর আসবে খেতে। বোচা নাক ক্রমশ ফলে ফলে উঠছে, ধোঁয়াশার সাপিনীর ন্যায় ফনা তুলছে চোখ দুটো। সাদাফের দিকে গেথে রয়েছে তার তির্যক দৃষ্টি, যেন এই এক্ষুনি তীর ছুঁড়ে এফোরোফোর করে দিবে বক্ষপৃষ্ঠ। হৃদয়, শাওন আর রহিমা ছাড়া বাকি সবাই উপস্থিত এখানে। ঠোঁট চেপে হাসছে ওরা। খেই হারিয়ে ধোঁয়াশার গাল টেনে বলে উঠল তন্নি, ওলে লে 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 দাভাই, কত কিউট রে তোর ইঁদুর ছানাটা। দেখে রাখিস, কোনো বিড়াল যেন আবার নিয়ে যেতে না পারে। সাদাফের মুখে ক্রূর হাসি বৃদ্ধি হল। ধোঁয়াশার দিকে তাকিয়ে পকেটে হাত দিয়ে হিরো হিরো ভাব নিয়ে দাঁড়াল। মনের পত্রিকায় লিখল, এই ইঁদুরটাকে বিড়াল থেকে রক্ষা করার জন্যই তো এত কিছু বোন। কেউ মুখ ফুটে বলল না কিছু। অবশেষে খেতে এসেছে মেয়েটা, এটাই প্রাপ্তি। ঠোঁট টিপে হেসে দুপাশে মাথা নাড়িয়ে চলে গেল ফারুক আহমদ চৌধুরী, সঙ্গে বাকিরাও। সাদাফ আবারও বুকে দুহাত ভাঁজ করে দাঁড়াল দেওয়াল ঠেসে। ভ্রু নাচিয়ে বুঝাল, কি কেমন দিলাম বউ? ধোঁয়াশার আগে গড়গড় করে উঠল, আমাকে অপদস্থ করা, তাই না? এর শোধ আমি তুলে ছাড়ব। প্রীতমা আফরিন ধোঁয়াশা প্রতিশোধ নিতে ভুলে না কখনো। সাদাফ ক্রূর হাসল, এই তো চৌধুরী বাড়ির বউদের মতো কথা। থেমে মিছে মিছে ভয় পাওয়ার মতো করে, তা কিভাবে শোধ নিবে বউ? বলামাত্রই ধোঁয়াশা ওকে ঘুষি মারল। গড়গড় করতে করতে ঝপাং করে খাওয়ার থালা হাতে নিল। এমন কিছু করব না যে কেঁদেও কুল পাবি না। আমাকে অপদস্থ করলি তো, এখন দেখব তুইও কত সহ্য করতে পারিস। আর থেমে দাঁড়াল না ধোঁয়াশা। দাবানলের মতো জ্বলতে জ্বলতে ধেয়ে গেল সিঁড়ির ধাপে। সাদাফ বাঁকা হাসল ঘাড় কাত করে। ধোঁয়াশার দিকে বার কয়েক ফ্লাইং কিস ছুঁড়ে বলল, এই গজদন্তিনী প্রাউড অফ ইউ ডিয়ার। ভাবতেই অবাক লাগছে সাদাফ ইয়াসির চৌধুরীর বউ এতটা তেজি, উফফ অস্থির। চালিয়ে যাও বউ, চালিয়ে যাও। সুযোগ দিলাম, দেখি কত দূর গড়াতে পারো। আর কি করতে পারো? থেমে। আমিও প্রতিষেধক তৈরি করে রাখব জানেমান। দেখি কিভাবে কি করো। আবারও ফ্লাইং কিস ছুঁড়ে। দুতলার করিডোরে হেঁটে চলা ধোঁয়াশা দাঁত কিরমির করতে করতে হিসহিসিয়ে আওড়াল, অসভ্য লোক। একদম, তোমার স্বামী পুরুষ হিসেবে যতটা সভ্য, স্বামী হিসেবে ঠিক ততটাই অসভ্য। একদিন রোমাঞ্চ ক্লাস করতে এসো, দেখিয়ে দিব না হয়। ধোঁয়াশা আর ফিরে তাকায় না। ফনা তুলতে তুলতে রুমে ঢুকে পড়ে। দ্বিপ্রহর। রৌদ্রের উত্তপ্ততায় শরীর পুড়ে যাবার জোগাড়। পথিকদের ঘামে চুপচুপ দেহ দেখেও ক্ষান্ত হচ্ছে না সূর্য। নিজের দম্ভ প্রকাশ করতে ব্যস্ত সে। এখন একটু মেঘের দরকার ছিল। সাদাফ ও রিপন খেতে বসেছে। গৃহিণীরা তাদের মাঝে খাবার পরিবেশন করছেন। ইউনিফর্মের অন্তর্ভুক্ত মাথার ক্যাপোখানি দুলিয়ে হাওয়া খেতে খেতে ভিতর বাড়িতে প্রবেশ করল হৃদয়ে। ঘামের স্রোত বেচারাকে বেগ দিচ্ছে বেশ। মলিন হয়ে আছে ফর্সা মুখ। সাদাফদের দেখেই মায়াবী হাসি ফুটল সে মুখে। তড়িৎ বেগে এসে আসন গ্রহণ করল ডাইনিংয়ে। রিপন একটু কেমন করে যেন চাইল। ব্যাপারটা গায়ে মাখালো না হৃদয়ে। মাখাবেই বা কেন? এসব শুধুমাত্র আজ কিংবা কালকের নয়, নিত্যদিনের ঘটনা। সেই শিশুকাল থেকেই দেখে আসছে সে। রিপন আহমদ চৌধুরী চক্ষের শুল মনে করে তাকে, যেন সে তার জাতশত্রু,
জন্ম জন্মান্তরের শত্রু। খানিকটা উপহাস মিশ্রিত হাসিতে সব উড়িয়ে হৃদয়ে। পাছে আগমন ঘটল নাফিজা বেগমের। গ্লাস ভর্তি ট্যাং নিয়ে এসেছে সে। শাড়ির আঁচলে ঘর্মাক্ত মুখ মুছে নিল, ঘেমে নে একাকার শরীর। কর্মব্যস্ততায় ঘাম মুছতে মুছতে চটচটে হয়ে আছে মহিলার আঁচল। তবু শত কর্মব্যস্ততাও ভুলাতে পারেনি ছেলেকে। মায়ের মন তো প্রতিদিন দুপুরে মনটা উতলা হয়ে থাকে ছেলেটা কখন আসবে, কখন তার জন্য একটু শরবত বানানো হবে। যদিও হৃদয় প্রতিদিন আসে না। স্থানীয় বনানী থানা কাছাকাছি হলেও মাঝে মধ্যে দুপুরে বাড়ি আসা হয় তার। হাত বাড়িয়ে ছেলের দিকে গ্লাস এগিয়ে দিয়ে তাগাদা দিলেন নাফিজা, নে বাবা, খেয়ে নে। মায়ের দিকে তাকিয়ে তৃপ্তির হাসি হৃদয়ে। মায়ের মায়া মায়া চেহারাটা দেখে জুড়িয়ে গেল মনটা। মানুষটা যেন অন্য সন্তানদের তুলনায় একটু বেশিই ভালোবাসেন তাকে। খুব বেশি ভালোবাসেন, যার কোনো তুলনা করা চলে না। হৃদয়ে হাসিমুখ দীর্ঘ করল। মন মাঝে তীব্রধ্বনিতে ঘোষিত হল, নিঃসন্দেহে আমার আম্মা দুনিয়ার শ্রেষ্ঠ আম্মা। বসো বাবা, তোর জন্য খাবার আনছি। ছেলের মাথায় হাত বুলিয়ে মায়ের স্নেহভাজন বাক্যে মাথা নাড়াল হৃদয়ে। এতক্ষণ রিপন সাদাফের সঙ্গে হাসাহাসি করলেও এখন একেবারেই চুপ মেরে আছে। হৃদয় ভালোই বুঝতে পারছে, মূলত তার উপস্থিতিতেই ওই লোক পাশুটে মেরে আছে। যাই হোক, এসবে যায় আসে না হৃদয়ের। সে তার খাওয়ায় হাত লাগায়। এতক্ষণে কথা ফুটল রিপন আহমদ চৌধুরীর মুখে। সাদাফের থেকে জানতে চাইল, তা কবে যাচ্ছ ভার্সিটিতে? মুরগির লেগ পিছে কামড় বসানো ঠোঁটকাটা হৃদয় উত্তর সাদাফের আগে আগেই, সবে বিয়ে করল, এখনই বউ রেখে বাইরে যাবে। এটা কোনো কথা? এখনই যাওয়ার দরকার নেই, দাভাই মন বসাতে পারবে না সেখানে। খুব জোর হেঁচকি উঠল সাদাফের। কাশতে থাকল অনবরত। হৃদয় পানির গ্লাস এগিয়ে দিল। সাদাফ হাসিতে মত্ত হৃদয়ের দিকে কপাল কুঁচকে চাইল। বোধ হল এই হতচ্ছাড়ার জীবনেও লজ্জা হবে না। রিপন মস্ত ধমক ছুড়ল তৎক্ষণাৎ, তুমি চুপ করো। বড়দের মধ্যে কথা বলতে এসো না, তোমায় জিজ্ঞেস করিনি আমি। খাওয়া থামিয়ে হ্যাং হয়ে থাকা হৃদয় চোখ ছোট ছোট করে তাকিয়ে মুখ চোখ সরু করে বিড়বিড় করে আওড়াল, বয়স ২৬ পেরিয়ে যাচ্ছে, এখনো নাকি আমি ছোট? মানে ফিডার খাই আর কি, যত্ত সব। সাদাফের কাশি থামছে না। আর চোখে তাকিয়ে ভোতা মুখ হয়ে থাকা সাদাফের দিকে চেয়ে হাসল হৃদয়, থাক, লজ্জা পাস না দাভাই। সাদাফের নাক ফোলানো স্বর, তোকে কে বলল আমি লজ্জা পাচ্ছি? বেহায়া হৃদয় আবারও একই সুর তুলল, ওই আর কি। সামান্য কথায় এভাবে লজ্জা পেলে বছর ঘুরতেই বাচ্চা কাচ্চার সংবাদ দিবি কি করে দাভাই? টেবিলের নিচে থাকা হৃদয়ের পা বুড়ো আঙুলে ঠেসে ধরল সাদাফ। দাঁতে দাঁত পিষে বুঝাল, শালা চুপ কর। বুঝে থামল হৃদয়। ঠোঁট এলিয়ে হেসে বুঝাল সেও, যা তোরে আর লজ্জা দিলাম না, ছেড়ে দিলাম আজকের মতো। নাক ফোলানো সাদাফ ভাবে, শালা বাদর, চাচা যাক শুধু পিটিয়ে পিঠ বেঁকিয়ে দিব তোর। রিপনের পূর্বোক্ত স্বর, কবে যাবে? সাদাফ উত্তর দেয়, কাল থেকেই যাব। ওহহ। ততক্ষণে বড় বড় পায়ে ডাইনিংয়ে ধেয়ে আসলো মিলি। মেয়েটার পা ব্যথা ছিল সকাল থেকেই। স্কুলও কামাই করেছে আজ। বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজে ৮ম শ্রেণীতে পড়াশোনা করে সে। তন্নির এক ব্যাচ জুনিয়র মিলি। তোহাও এই প্রতিষ্ঠানেরই কলেজ শাখার স্টুডেন্ট।
ওরা দুজন সেখানেই আছে এখন। বাড়িতে সেই আছে শুধু। পায়ের অস্থির যন্ত্রণার ভোগান্তিতে সারাদিন শুয়েই ছিল ঘরে। ব্যথানাশ হতেই খেতে ছুটে এসেছে। কেদারায় বসে টেবিলে উপর করে রাখা থালা ভাঁজ করতেই চোখ পড়ল তরকারির দিকে। এ কি পোল্ট্রি যে! কেমন যেন গা গুলিয়ে আসলো মিলির। সেই সাথে কুঞ্জিত হল নাকমুখ। উঠে দাঁড়ালো এক প্রকার বিস্ময়াহত হয়ে। ধুরু, খাবেই না ভেবে নিল। চোখ ছোট ছোট হয়ে আসছে তার। সে যে এই পোল্ট্রি, মুরগি খেতে পারে না একদমই। কেমন যেন গন্ধ লাগে নাকে। অপরদিকে ক্ষুধাও লেগে আছে। রাতেশকালে না খেয়ে অবস্থা খারাপ ক্ষুধার যন্ত্রণায়। মেয়েটা একরকম চিৎকার করে উঠল মাচাচির উদ্দেশ্যে, আম্মা ও চাচিয়ামা। ভদ্রমহিলা দুজন দৌড়ে এলেন এক প্রকার। ভাবলেন কি না কি হয়েছে। তাদের চক্ষু স্তম্ভিত করে ঠায় দাঁড়িয়ে মিলি। কিন্তু বলছে না কিছুই, একদৃষ্টে ঠোঁট উল্টিয়ে চেয়ে আছে গোশতর বাটির দিকে। ওর এই নিরেট চাউনিতে হাসলেন শাহানা। ধাতস্থ করলেন, বসো মা, তোর জন্য স্পেশাল পদ রয়েছে। আমরা তো জানি আমাদের মেয়েটা কোনটা খেতে পারে না, তো মা হয়ে কি করে মেয়ের জন্য সেটা রাঁধি বল। উৎফুল্ল, উৎসুক মিলি। স্পেশাল পদ কি সেটা? চিংড়ির মালাইকারি। পলক না পড়তেই ধূপধাপ আসনে বসে পড়ল মিলি। আহ্লাদে আটখানা হয়ে বলল, থ্যাংকু চাচি, নিয়া আসো দ্রুত। তর্জনী আঙুল দিয়ে নাকের ডগায় এসে পড়া মোটা ফ্রেমের চশমাখানা উপরে ঠেলে দিয়ে ঠুকঠুক লাঠির আওয়াজ তুলে মিলির পাশে এসে বসল রহিমা। এরপর জিহ্বার ডগায় কঠোর কিছু শব্দ তুলে আছড়ে মারল ওর দিকে, মাইয়া মানুষের ওত বাছাবাছি খাটায় না। মাইয়ারা মায়ের জাত হেগো হওয়া লাগে মাটির মাটি মতো, যারে কিনা সারাদিন পিটলেও প্রতিবাদ করব না। তাই মাইয়াগো সব মানাই নিতে শিখতে হয়, সব খাইবার জানতে হয়। এইডা খামু না ওইডা খামু না কইয়া নাটক সাজাইলে সংসারের অমঙ্গল নিশ্চিত। ওর এমন হে প্রতিপন্নে শাপিনীতে রূপ নেয় মিলি। সবার রুচি তো আর এক নয়। তাছাড়া ইচ্ছের বিরুদ্ধে কি আর জোর করে খাওয়া যায়? অথচ তা বুঝবে না ওই বুড়ি। এর ওই এক কাজ, ঝামেলা করা। ভালো মন্দ সব ব্যাপারে নাক গলিয়ে ঝামেলা পাকানোই এর প্রধান কাজ। এসব না করলে বুঝি শান্তি মিলে না মনে। মিলি মুখের কিছু কুখাদ্য বচন ছুড়বার আগেই বলে উঠল রিপন, আহামা, সবার রুচি তো আর এক না। আল্লাহ সবাইকে একই স্বাদ দেয়নি, এতে ব্যক্তির কি দোষ? রহিমার একই অভিব্যক্তি, হ হ, আমি কিছু কইলেই দোষ পড়ে, আর তোরা যা কর সব সঠিক। আমি কি একবারও বলেছি সে কথা? হইছে কওয়া লাগব না। বলামাত্রই থালায় নিজের খাবার তুলে হনহন করে নিজ কামরার দিকে চলে যায় রহিমা। অন্য সময় হলে ঠিকই এখানেই খেত। এখন কথায় জিততে পারেনি তো তাই চলে গিয়েছে। মহিলার এই এক অভ্যাস, কথায় না পারলে প্রস্থান করে, তাও নিজের দোষ মানতে নারাজ। সাদা ফতিষ্ঠতায় ফুস করে তপ্তশ্বাস ছাড়ল। উফ অফ! প্রতিদিনের একই ঝামেলা দেখতে দেখতে হাফেজ হয়ে উঠেছে সে। মধ্যাহ্ন, গৃহস্থরা ঘুমে তলিয়ে। জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা থেমে ভয়ানক বিজনমূর্তি ধারণ করে আছে। সেখানে সুবিস্তীর্ণ রোদে ছাদে দাঁড়িয়ে আছে ধোঁয়াশা। বায়ুর ছিটাফোঁটাও নেই এখানে। বিরক্তিতে হাতের ফোনটার দিকে চেয়ে সেটাকে আছড়ে ফেলে সে। আছাড়ের গতি এতটাই বেশি ছিল যে ফোনের গ্লাসটা ভেঙে চুরে চুরমার হয়ে যায়। ব্যাটারি খুলে ছিটকে পড়ে বাইরে। যত ফোনটার দিকে তাকাচ্ছে ততই গা জ্বলে যাচ্ছে।
নিজের নিয়ন্ত্রণ শক্তি হারিয়ে ফেলার আগেই নিচে নেমে আসে ধোঁয়াশা। মন মেজাজে আগুন ধরে আছে তার। উফ, 1 মাস আগে কিনা ফোনটা কি করে নষ্ট হয়ে গেল কিছু মাথায় আসছে না। ফোন নষ্ট হওয়া এটা ব্যাপার না, বড় কথা হলো এখন তাহসানের সঙ্গে কথা হবে কি করে। রেগেমেগে অবশেষে রুমে ঢুকল ধোঁয়াশা। সাদাফ ঘুমে বুঁদ। আরে এটাই তো সুযোগ, এর ফোনটা হাতাতে হবে। এরপর তাহসানকে জানানো যাবে সব। ফোন হাতানোর কথাটা মাথায় আসতেই ধীর কদম ফেলে চোরের মতো সাদাফের পাশে এসে দাঁড়াল ধোঁয়াশা। কিন্তু লোকটা যে কোথায় ফোন রেখেছে কে জানে। 2 হাতের আঙুল মুচড়ে মুচড়ে বালিশের তলায় হাত ঢুকায় ধোঁয়াশা। হাতখানা আস্তে আস্তে বিচরণ করতে লাগে সেখানে। যেই না হাতে ফোনটা লেগেছে অমনি খপ করে ধোঁয়াশার হাত ধরে ফেলল সাদাফ। ধোঁয়াশা ভেজা বেড়ালের মতো মাথা নুইয়ে ফেলল। সাদাফের বাঁকা হাসিতে একবার চোরা চোখে চাইল ওর দিকে। এই লোক তো ঘুমায়নি, ভান ধরেছিল। এবার কি হবে? এক পশলা হেসে চটাং করে টান মেরে নিজের সঙ্গে ধোঁয়াশাকে চেপে ধরল সাদাফ। শাড়ির ভিতর হাত ঢুকিয়ে পেট চেপে ধরল। আহা, এই যে প্রথম স্পর্শ, প্রথম ছোঁয়া। পেটে স্লাইড করতে করতে আবেশে চোখ বুজল সাদাফ। ঘাড়ে কারো নিঃশ্বাসের ছোঁয়া পড়তেই ঠকঠক করে কেঁপে উঠল ধোঁয়াশা। হৃদপিণ্ডখানা বেরিয়ে যাবার উপক্রম তার। ক্রস্ত সাদাফকে ঠেলে সরে গেল সে। নিজেকে সামলে নিল ঘন ঘন নিঃশ্বাস ছেড়ে। এটা কেমন অনুভূতি? এখনো গা কাঁপছে তার। ভেবেছিল লোকটাকে আচ্ছামত কথা শোনাবে, কিন্তু কোনো কথাই বেরোচ্ছে না এখন মুখ থেকে। সাদাফ পকেটে হাত গুজে দেওয়াল ঠেসে দাঁড়াল। গুনগুনিয়ে গানের মতো করে বলল, একটুতেই এই অবস্থা তোমার বউ? তাহলে ফুলসজ্জা কি করে হবে আমাদের? ঝাঝাল হয়ে উঠল ধোঁয়াশা। ঘুষি মারল সাদাফের বক্ষে। হাত দুটো মুষ্টিবদ্ধ করে শাসাল, আপনার এত বড় সাহস, আপনি আমায় ছুঁয়েছেন? থেমে সাদাফের দিকে আরেকটু এগিয়ে এসে তেরেমের হাত তুলল ওর দিকে। গালে দাবাং মার্কা এক চড় পড়বার আগেই ধোঁয়াশার হাত ধরে নিল সাদাফ। হাতখানা মুচড়ে ধরে বলল, তুমিও তো আমার ফোন ছুঁয়েছিলে বউ। আহ, লাগছে। ব্যথায় মুচড়ে উঠল ধোঁয়াশা। শুনো গজদন, তিনি বেশি বার বেরো না। আমার সাথে পারবে না। পারব কি করে? জিরাফের সাথে কি পারা যায়? ইয়া লম্বা দানবের মতো শরীর, দন্ত পিষে। সাদাফ হাসল, শুনো মেয়ে, প্রেমিক হিসেবে কিন্তু আমি সফল হবই। তুমি আমার হবেই। তোমাকে আমার করেই তবে ক্ষান্ত হব আমি। ধারালো চোখে চাইল ধোঁয়াশা, কখনো না কোনো কালে না। থেমে, যদি নিজের ভালো চান তবে আমায় ছাড়ুন। বিদ্রূপ করল সাদাফ। হাতটা আরো জোরে মুচড়ে ধরে ধোঁয়াশার গলায় ঠোঁট দাবিয়ে বলল, না ছাড়লে কি করবে বউ? তেতে উঠল ধোঁয়াশা, তোদের সবাইকে ধ্বংস করে দেব। সর্বশক্তি দিয়ে ধোঁয়াশার অন্য হাতও চেপে ধরল সাদাফ। ধোঁয়াশা আর্তনাদ করে উঠল, ছাড়ুন, ছাড়ুন প্লিজ। তুমি আমার ফোন ছুঁয়েছ, ব্যাস আমিও তোমায় ছুঁচ্ছি। আমি তো ইচ্ছে করে ফোন ছুঁইনি আপনার। আমারটা জানি না কি করে নষ্ট হয়ে গেল, তাই আপনারটা। ধোঁয়াশাকে ছেড়ে দিয়ে হাসিতে ভেঙে পড়ল সাদাফ। কিন্তু আমি কি জানতাম ঘুমননি আপনি? অসহায় গলায়। চুরির ভয় ঘুমোয়নি মানে? তুমি ফোন হাতাতে আসবে ভেবে ঘুমোয়নি? ধোঁয়াশা সন্দেহী দৃষ্টিতে তাকাল, আপনি কি করে জানলেন আমার ফোনটা খারাপ হবে আর আমি আপনার ফোন নিতে আসব?
এই তো কান টানলে মাথা আসে আর ফোন খারাপ করলে বউ কাছে আসে? মোটেও না। আমি আপনার কাছে সাধে যাইনি, আমার ফোনের দরকার ছিল আর সেটাই আনতে গিয়েছি। আর হ্যাঁ, সত্যি করে বলুন তো আপনি কি করে জানলেন? থেমে, এই আপনিই আবার আমার ফোনটা খারাপ করেননি তো? বউ ইনোসেন্ট ভাব নিয়ে বজ্রাহতের ন্যায় চরম বিস্ময় তাকালো ধোঁয়াশা। সেদিকে তাকিয়ে মুখে চুক চুক শব্দ করতে করতে বিছানায় এসে পায়ের উপর পা তুলে বসল সাদাফ। বিক্ষিপ্ত নয়নে চেঁচিয়ে ওঠল ধোঁয়াশা, কি? আক্রমণাত্মক হয়ে ড্রয়ার থেকে ছুরি বের করে রণচণ্ডীর রূপ নিল। তৎক্ষণাৎ পেছনে থেকে এসে ওর হাত ঠেসে ধরল সাদাফ। ছুরি খানা কেড়ে নিল এক ঝাটকায়। শক্ত হাতে গালে চড় মেরে বলল, লজ্জা করে না একটা পরপুরুষের জন্য নিজের স্বামীকে আক্রমণ করতে চাইতে? আগের থেকে দ্বিগুণ চেঁচিয়ে ওঠল ধোঁয়াশা, কেন লজ্জা করবে? সে আমার প্রেমিক। পরপর আরও কটা থাপ্পড় পড়ল ধোঁয়াশার গালে। হতবাক হয়ে চাইল সে। সাদাফের মুখটা রক্তলাল হয়ে আছে। চোখ দুটো মাত্রাতিরিক্ত উত্তেজিত হয়ে আছে। এই মেয়ে, ও যদি তোরে এতই ভালোবাসে তবে তোরে নিয়ে পালালো না কেন? কেন ছেড়ে গেল কোনো ভরসায়? একটা অচেনা পুরুষের সাদাফ কাছে ছেড়ে কেন গেল? থেমে, আমি নেহাত ভালো বলে তোর সাথে কিছু করিনি এখনো। অন্য কেউ হলে জোর করে হলে স্বামীর অধিকার খাটাত, দরকার হয় রেপ করত। তোর ওই প্রেমিক ছলচাতুরে বুঝলি? সে তোরে চায় না। চাইলে এত রিস্ক নিয়ে অচেনা একটা পুরুষের কাছে ফেলে রাখত না তোকে। প্রেমিক সে, অথচ তার কোনো ভয়ই নেই তোকে নিয়ে। একবারও ভাবল না যদি তোকে কেউ ছুঁয়ে দেয়? ধোঁয়াশা তেলেবেগুনে জ্বলে ওঠে বাক্যগুলোয়, এই চুপ। এগুলো বললেই আমাকে ভোলাতে পারবি তুই? শুনে রাখো, আমি কখনোই তোর হব না, কোনোদিনও না। এত দেখছি ভাঙবে তবু মোচকাবে না। সর্বশক্তি দিয়ে ওর গাল চেপে ধরল সাদাফ, কোনো কথা নয়, একদম চুপ। আম্মা অসুস্থ বলে তোর অসভ্যতামুগুলো শুনলে তার উপর প্রেশার পড়বে বলে এতদিন চুপ ছিলাম, কিন্তু আর নয়। তোর উড়াউড়ি শেষ এবারে, আর যদি উড়ার চেষ্টা করিস তো এই গালে আর মাংস থাকবে না, আর সব ছিঁড়ে নিব, সব। আর দেরি করে না সাদাফ দুটো হাতে সজোরে চেপে ধরে ধোঁয়াশাকে বিছানায় ছুঁড়ে ফেলে দেয়, হুড়মুড় করে বেরিয়ে যায় একদিকে। অপমানে কটমট করতে করতে ওঠে দাঁড়াল ধোঁয়াশা। আয়নার সামনে এসে দাঁড়াল। গাল দুটোতে তার আঙুলের ছাপ স্পষ্ট। সেখানটায় চেপে ধরে শোধ নেওয়ার শপথ করে সে। চোয়াল শক্ত করে কটমট করতে করতে আওড়ায়, এর শোধ আমি নিয়েই ছাড়ব। প্রতিটা আঘাতের পরিবর্তে 4 গুণ বেশি আঘাত ফিরিয়ে দিব তোকে। ধ্বংস করে দিব একেবারে। থেমে, ড্রেসিং টেবিলে রাখা পাউডার বক্স একদিকে ছুঁড়ে মারল ধোঁয়াশা। কাচের বক্স ভেঙে গুড়িয়ে গেল। তা দেখে বাঁকা হাসল সে, ঠিক এভাবেই গুড়িয়ে দিব সবকিছু। হ্যাঁ হ্যাঁ, তছনছ করে ধোঁয়াশা করে দিব সব সব। কমলা রঙের আকাশটায় দ্রুত আধার ছড়িয়ে পড়েছে। দুপুরের পর সবে বাড়ি ফিরল সাদাফ। সেই যে মাথাটা ধরেছে থামেনি এখনো। ফুটপাতের এক টং দোকান থেকে মাথাটাকে ঠান্ডা জলে ভিজিয়ে এসেছে, ব্যথা কমেনি। সেই সাথে কানে লাগছে ঝিঝি পোকাদের বিশ্রী খঞ্জনা। কপাল কুঁচকে দোকান চেপে ধরল সাদাফ। উফ, বিরক্তি লাগছে, এগুলা ডাকাডাকি সময় পেল না আর। আধভেজা চুলে দুভুরু ডলে ডলে দ্রুত ভিতর বাড়িতে ঢুকল সাদাফ। তারই সামনে মাদুর পেতে 3 কোণায় বসে আছে 3 নারী।
একই দস্যিগুলো একসাথে যে, এগুলো দেখার আগেই কেটে পড়তে হবে। যেই ভাবা সেই কাজ। আস্তে আস্তে দোয়াদুরুদ পড়তে পড়তে দুতলার দিকে হড়কে পড়ল সাদাফ। লুডু খেলছে তন্নি, তোহা আর মিলি। খেলার উন্মাদনায় পাছে কে আসছে যাচ্ছে খেয়াল করেনি। যাক বাবা, বাঁচা গেল এদের দস্যিপনা থেকে। একবার দেখলে দরকার হয় তিনটে মিলে কেঁদে কেটে সালিশ বসিয়ে হলেও এদের সাথে খেলতে নিত। যাক বাঁচা গেল। চারজনে জোড়ায় জোড়ায় খেলতে বেশি মজা, তাই কাউকে পেলেই তাকে লুটে নেয় দস্যিগুলো। পিছনে আগমন ঘটল হৃদয়ের। বেচারা কানে ব্লুটুথ গুজে নাচতে নাচতে বাড়ি ফিরে। ওর ধপধপ পায়ের আওয়াজে মেয়েগুলো সব খেলা থামিয়ে তাকাল। আজ কাউকে পাচ্ছিল না দেখে জোড়ায় জোড়ায় খেলা হচ্ছিল না। বিধিবাম সবাই ব্যস্ত আজ, এই বাচ্চাদের সাথে খেলার সময় কই। এই সময়ে হঠাৎই হৃদয়কে দেখে প্রজ্জ্বলিত হল তিনটে মুখ। মিলি ওঠে দাঁড়াল, এই ভাই এদিকে, এদিকে আয়। সেদিকে চাইল হৃদয়। এগিয়ে গেল ওর দিকে। ব্লুটুথ খুলে জানতে চাইল, কি খেলবি? বসো। হৃদয় করুণ চোখে তাকাল। নিজের দিকে আঙুল করে বলল, আমি? এমন ভাব ধরছিস যেন কোনোদিন খেলিসনি। এখন মুড নেই। বলামাত্রই বাকি দুটো ওঠে আসে। এই সুযোগ হৃদয় ভাইটাকে চোখের সামনে রাখার। সুযোগটা লুটপাট করে নেয় তন্নি। কোমরে দুহাত গুজে বলে, মুড নেই মানে কি? তিনটা তিন দিক থেকে এসে ঘিরে ধরে হৃদয়কে। হৃদয় ঘুরে ঘুরে তাকায় তিনটের দিকে। বুঝে আজ আর নিস্তার নেই। তিনজন দাঁত কেলিয়ে হাসে। তিন দিক থেকে যেতে ধরে বসায় হৃদয়কে। তন্নি গুটি ঠিক করতে করতে দাঁত বের করে হেসেই চলছে এখনো। হৃদয় আর কথা বাড়াল না, মেয়েদের সাথে কথা না বাড়ানোই ভালো। বিশেষ করে এই তন্নিটার সাথে। এটা অতিরিক্ত বজ্জাত, যা বলে করেই ছাড়ে একদম। হৃদয়ের তিন দিক থেকে বসে তিনজন। যখন জোড়ায় জোড়ায় খেলার প্রসঙ্গ আসে তোহা ও মিলি দুজনই ওঠে পড়ে লাগে তন্নিকে নিজের জোড়া বানানোর জন্য। ব্যাস দুটোতে ঝগড়াও বেঁধে গেল। শেষমেশ সিদ্ধান্ত নেওয়া হয় জোড়ায় জোড়ায় খেলা হবে না, প্রত্যেকেই আলাদা আলাদা খেলতে হবে। তন্নি ঠোঁট উল্টিয়ে রেখেছে, ইস যদি হৃদয় ভাইয়ের জোড়ায় খেলা যেত। মুখফুটে তো বলাও যাচ্ছে না কিছু। তোহা চিমটি কাটতেই লাফিয়ে উঠল তন্নি। তোহা হেয়ালি করল, তা কোথায় হারিয়ে গিয়েছিলি? ভালোবাসার সমুদ্রে নাকি? লজ্জাহীন তন্নি লজ্জা পেল। মাথা নুইয়ে উত্তর দিল, যা। কোথায় হারিয়ে যাব? অন্য সকল ক্ষেত্রে মুখে লাগাম না থাকলেও হৃদয় ভাইয়ের ব্যাপারগুলোয় যেন অচেনা লজ্জা এসে আঁকড়ে ধরে গা। কেমন যেন লজ্জা লাগে। হৃদয়ের দিকে এক পলক তাকাল তন্নি। দুজন চোখাচোখি হতেই দৃষ্টি ফিরিয়ে নিল সে, হেসে উঠল আনমনে। খেলা শুরু হল। সকলে গুটি চালল। হৃদয় বেশ চিটিং করে তাই তককে তককে রইল সকলে। বেচারা চিটিং করতে পারছে না বলে উসখুস করছে। কাটাকাটি শুরু হল। যে যার যত বেশি গুটি কাটতে পারে সেজন্য কোমর বেঁধে লেগে আছে। সেখানে তন্নির মন নেই খেলায়। সে ফাঁকফোকর খুঁজে মরছে হৃদয়ের দিকে তাকানোর। যখনই সবাই লুডুঘরের দিকে দৃষ্টি দেয় তখনই সে দৃষ্টি দেয় তার হৃদয় ভাইয়ের দিকে। অমনোযোগী হওয়ায় ঠিকঠাক মতো গুটি না চালায় হুট করে তোহা একটা গুটি খেয়ে নিল তন্নির। পরপর মিলিও খেয়ে নিল একটা। তন্নি বেশ পাকা খেলোয়াড়। ওকে হারানো যায় না সহজে। তাই দুজনে মিলে চিৎকার করে উঠল, ইয়াহু! ভাবান্তর হল তন্নির।
নড়েচড়ে বসল। একেবারে অক্কার মা চক্কা হয়ে আছে সে। একই পরপর 2 গুটি খেয়ে নিয়েছে রাক্ষসী দুটো। প্রথমে মন মারলেও সেকেন্ডের ব্যবধানেই নিম্নাস্থ চেপে ধরল তন্নি। হাসি ফুটল তার গোলাপের পাপড়ির ন্যায় অধরে। হৃদয়ের দিকে চেয়ে দীর্ঘ করল সেই হাসি। খেলায় ঠকে গেলেও আজ আফসোস নেই তার। শুধু খেলায় নয়, এই মানুষটাকে দেখার জন্য জীবনের কাছে হেরে গেলেও আফসোস হবে না তার। ওদিকে হৃদয় দুদিক থেকে তোহা মিলির গুটি কেটে নিয়েছে। দুটোতে মিলে আচ্ছামত বদদোয়া করছে হৃদয়ের জন্য। এবারে ঘটল আসল বিপত্তি। গুটি চালতে চালতে দেখা গেল তন্নির গুটি কাটা পড়ছে। হৃদয়ের হাত থেমে গেল সেখানেই। তন্নি ছলছলে হয়ে তাকিয়ে আছে। সেদিকে একবার তাকিয়ে উল্টো দিকে গুটি চালল হৃদয়। তোহা বুঝে চুপি চুপি মৃদু হাসল। ওদিকে মিলি খ্যাপে ট্যাপে বাঘিনী। হ্যাঁ, এটা কেমন একচোখামি। এতক্ষণ আমাদের গুটি ইচ্ছামতো কেটেছে এই বেটা, আর যখনই তন্নিপুর গুটি কাটা পড়ল তখন কাটল না। এটা তো মানা যায় না। হৃদয়ের সাথে উড়াধুরা ঝগড়া লাগিয়ে মিলি বারবার বলেই যাচ্ছে, আমাদের গুটি রাক্ষসের মতো গিলছস। তোর জন্য একটা গুটিও পাকাইতে পারি নাই, এখন ওরটা ছেড়ে দিলি কেন? হৃদয় পড়েছে মহা বিপদে। ঘাড় চুলকোনোর ভঙ্গি করছে। এখন কি করবে সে? কি করে বুঝাবে বোনকে ওই গুটি কেটে ওই মানুষটার হাসিমুখ হাস্যহীন করতে পারবে না সে? নিম্নাস্থ চেপে ধরে হাসছে তোহা। একদিকে তোহার হাসি, অন্যদিকে হৃদয়ের নিরুত্তাপ অ্যাটিটিউড দেখে সর্বনাশিনীতে রূপ নেয় মিলি। সবাই বলে তন্নি খুব জেদি, কিন্তু তার চেয়েও 1000 গুণ বেশি জেদি মিলি। লুডুঘর উল্টে পাল্টে গুটি এদিকোদিক ছিটিয়ে হৃদয়ের পিঠে মনিচ্ছা মতো কয়েক ঘামেরে খানেক গালাগাল ছুঁড়ে ফুসফুস করতে করতে উঠে যায় মিলি। হ্যাং মেরে সেদিকে তকিয়ে আছে তোহা, হৃদয়। অথচ তন্নির দৃষ্টি তার হৃদয় ভাইয়ের দিকে। মানুষটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকল সে। ফর্সা ত্বক, গোলগাল মুখ, খোঁচা খোঁচা দাড়ি, প্রশস্ত ললাট, পুরোই হিরো টাইপ। উহু, ভাবতেই অবাক লাগে এই মানুষটা তার হবে। সুতীক্ষ চাউনিতে ভাবে তন্নি, হৃদয় ভাই, আপনি মুখে কিছু না বললেও আপনার চোখ কিন্তু ঠিকই বলে দেয় আপনি আমায় ভালোবাসেন। আপনার ওই শান্ত লোচন কিন্তু ঠিকই ধ্বনি প্রতিধ্বনি তুলে আমায় ভালোবাসার। আপনি দুষ্টু হতে পারেন, সারাক্ষণ নিজেকে দুষ্টুমিতে ডুবিয়ে রাখা আপনিটাও যে দিন শেষে আমি নামক মানুষটার শূন্যতা অনুভব করেন তা কিন্তু আমার অগোচরে নয়। চৌধুরী নিকেতনে আজ হুলস্থুল কাণ্ড। অষ্টাদশী এক মেয়ে মানুষ এসে জুটেছে কোত্থেকে যেন। মেয়েটির হাতে কাবিননামা। বসার ঘরে মেঝেতে লেপ্টে বসে কান্না করছে সে। তার দাবি সে সাদা ফিয়াসির চৌধুরীর প্রথম স্ত্রী। 1 বছর আগে গোপনে বিয়ে করেছে দুজন। এক স্ত্রী থাকা সত্ত্বেও কেন সে আবারও বিয়ে করল, এই নিয়ে কান্না করছে মেয়েটি। অবস্থা খুব খারাপ তার। পাশেই কপালে হাত ঠেকিয়ে দাঁড়িয়ে আছে ধোঁয়াশা। সবে ভার্সিটি থেকে ফিরল ধোঁয়াশা। ঢাবিতে তার আজ প্রথম ক্লাস ছিল, কিন্তু ক্লাস না করেই চলে এসেছে সে। তার দাবি ওই মেয়েটি তাকে এসে ধরেছে, তাই ক্লাস মিস দিয়ে বাড়ি চলে এসেছে। গৃহিণীরা সকলে দাঁড়িয়ে আছে এখানে। কলে কলে ঘটনা শোনা মাত্রই কর্মক্ষেত্র ছেড়ে এক এক করে সকলে বাড়ি আসছে। সাদাফও আজ ভার্সিটিতে গিয়েছিল, কিন্তু এখনও এসে বাড়ি পৌঁছায়নি। ফারুক বাড়ির লৌহ গেটে পা রেখেই ছুট লাগায় ভিতর বাড়ির উদ্দেশ্য।
বসার ঘরে পা দিতেই ফারুকের উদ্দেশ্যে সশব্দে কেঁদে উঠল ধোঁয়াশা, আব্বা, আপনার ছেলে এভাবে ঠকালো আমায়। ধোঁয়াশার দিকে চেয়ে নিশ্চল হয়ে মেয়েটির কাবিননামা দেখে নিল ফারুক। এই মেয়ে তো সত্যিই বলছে। ঘটনায় সকলের মতো বাকরুদ্ধ ফারুক আহমদ চৌধুরী। নাক টানছে ধোঁয়াশা, টিস্যু দিয়ে চোখ মুছে যাচ্ছে বারংবার। ওকে কি করে সান্ত্বনা দিবে তা জানা নেই ফারুকের। সে এখনো ভাবতে পারছে না তার এত শান্তশিষ্ট গম্ভীর ছেলেটাও এরকম হতে পারে। যে ছেলের উঠতি বয়সেই কোনো বেড রেকর্ড ছিল না সে ছেলে এখন। না, আর ভাবতে পারছে না ফারুক। আড়ষ্টতায় ধুম করে সোফায় বসে পড়ল। দেশের স্বনামধন্য ব্যবসায়িক সে। এখন যদি এসব পাঁচকান হয় তবে প্রেস মিডিয়ায় রটে যাবে। নিজ চোখে অদূর ভবিষ্যৎ দেখতে পেয়ে শঙ্কায় থেতলে উঠছে ফারুক। থমথমে চৌধুরী বাড়ি। জড় বস্তুর মতো সোফায় বসে আছেন ফারুক আহমদ চৌধুরী। দুই পাশে বসে আছে তার দুই ভাই। মাঝখানে খাম্বার মতো দাঁড় করিয়ে রাখা হয়েছে সাদাফকে। কিন্তু তার মধ্যে তিলার্ধ অনুশোচনাও নেই। পকেটে এক হাত গুজে অন্য হাত নাড়িয়ে চাচাদের প্রশ্নের উত্তর দিয়েই চলছে অনবরত, না ধোঁয়াশাকে কিছু বলছে আর না বলছে ওই অষ্টাদশীকে। জামশেদ আক্ষেপ নিয়ে বলে, তুমি বিয়ে করেছ সেটা আগে বললেই তো পারতে। তাহলে তো আমরা তোমাকে দ্বিতীয় বিয়ে করাতাম না। কেন শুধু শুধু আরেকটা মেয়ের জীবন নষ্ট করলে? জামশেদের কথায় ধোঁয়াশার নাক টানা বাড়ল। ফুপিয়ে উঠল মেয়েটা, আপনাদের ছেলে আমাকে ঠকিয়েছে চাচা। আমার কি দোষ ছিল এখানে? কেন আমাকে ঠকালো? আগের থেকে দ্বিগুণ বাড়ল তার কান্নার স্রোত। নাফিজা আগলে ধরে সান্ত্বনা দেয় ধোঁয়াশাকে। ওদিকে ফ্লোর লেপ্টে থাকা মেয়েটিও কাঁদছে। সময়ের সাথে পাল্লা নিয়ে কান্নার বেগ বাড়ছে তার। শাহানা মেয়েটিকে তুলে ধরল। দাঁড় করিয়ে বসিয়ে কেদারায়। সাদাফ কপাল কুঁচকে তাকালো সেদিকে। রিপন গম্ভীর গলায় শুধালো, কি হল ভাইজান, কি বলছে শুনছ না? কথার উত্তর দিচ্ছ না কেন? ধোঁয়াশার দিকে কঠিন চোখে তাকিয়ে উত্তর করল, সাদাফ, যা শোনার তো শুনেছি, আমি আর কি বলবো নতুন করে? জামশেদ কথা কেড়ে নিল, তোমাকে নিয়ে আমাদের গর্বের সীমা ছিল না। সেই ছোটবেলা থেকে তুমি ছিলে বাধ্য সন্তান। শাওনার হৃদয়ের থেকে একেবারে আলাদা ছিলে তুমি। ওদের নামে হাজারটা নালিশ আসলেও তোমার কখনো আসেনি। সে হিসেবে তুমি আমাদের সবার প্রিয়। তোমাকে নিয়ে আমরা কখনো এমনটা আশা করিনি। হৃদয় একটু বেশিই চঞ্চল, তাই ওকে নিয়ে ভয় ছিল আমাদের, কিন্তু তুমি এমনটা করবে তা খুনাখড়েও ভাবতে পারিনি আমরা। থেমে বলো, কেন করলে এমনটা? কেন দুটো মেয়ের ক্ষতি করলে? হৃদয় বারবার ঠেলছে সাদাফকে, এই দাভাই বল না, এসব কি সত্য? আমি ওসব কাবিননামা টামা কিছুই বিশ্বাস করি না, তোর মুখ থেকে সত্যটা শুনতে চাই। প্লিজ চুপ করে থাকিস না। না, সাদাফ কিছু বলছে না, বারবার হাতের দিকে তাকাচ্ছে, সময় দেখছে, তারপর মেইন ডোরের দিকে তাকাচ্ছে। ওর এমন ভাবলেশহীন আচরণে জড় বস্তুতে প্রাণ ফিরে আসল। ভয়ঙ্কর ক্ষেপে উঠলেন ফারুক, এই ছেলে এমন অভদ্রতা কোত্থেকে শিখেছ তুমি? তুমি তো এমন অভদ্র ছিলে না। কিছু একটা উচ্চারণ করতে নেয় সাদাফ, কিন্তু কি যেন ভেবে আবার থেমে যায়।
মেইন ডোরে চোখ দেয় আবারও। ওর এমন গাছাড়া ভাব দেখে ভীষণ রকমের ক্রুদ্ধ হয়ে পাগলা ঘোড়ার মতো লাফিয়ে উঠলেন ফারুক আহমদ চৌধুরী। চেহারা বিকৃত করে ধমক ছাড়লেন মারাত্মক ক্ষোভে। সাদাফ কেঁপে ওঠল। তাকে ঘিরে দাঁড়িয়ে থাকা অন্য সকল সদস্যরা ভয় গুগিয়ে গেল একপাশে। জামশেদ ও রিপন দুই ভাই মিলে টেনে বসালেন ফারুককে। না, থামছে না ফারুক। সাদাফের দিকে চেয়ে চিৎকার করেই যাচ্ছে সে। বারবার মুষ্টিবদ্ধ করছে দুই হস্ত। নাগালে পেলে এখন পায়ের তলায় পিষে ফেলত ওকে। এবারেও কেমন যেন গাছাড়া সাদাফ। অন্যমনস্ক সে। শুধুমাত্র মেইন ডোরের দিকেই তাকিয়ে যাচ্ছে। জামশেদ তিরস্কার করল, একে তো অন্যায় করেছ, আবার চুপ করে আছো। এত বড় অপরাধ করেছ অথচ কোনো অনুতাপই দেখছি না তোমার মধ্যে। আমাদের কথারও দাম দিচ্ছ না, এত ভাব তোমার। সুযোগে সাদাফকে তুচ্ছতাচ্ছিল্য করে ফেলল শাওন। বাবা চাচাদের দিকে তাকিয়ে তিরস্কারের হাসি হাসল, কথায় আছে না অতি ভক্তি চোরের লক্ষণ। একে তোমরা চোখ বুজে বিশ্বাস করতে, তাই না? এই দেখো শেষমেশ নিজের আসল রূপ দেখিয়ে ছাড়ল ও তোমাদের। সবে তো একটা প্রকাশ পেয়েছে, দেখো গিয়ে আরো কটা বিয়ে করে রেখেছে কে জানে। দেখবে আস্তে আস্তে সব প্রকাশ পাবে। সত্য তো আর মাটি চাপা দেওয়া যায় না, তাই না? জামশেদ ধমকাল, তুমি চুপ করো। ওর জন্য আমরাই আছি মাঝখান থেকে, তোমাকে কথা বলতে হবে না। কথা মুখেই রয়ে গেল। জামশেদের কলিং বেল বেজে উঠল আচমকা। সবাই চমকে তাকালো দরজার দিকে। এ কি, এ সময়ে কে আসতে পারে? সদস্যরা সকলে তো বাড়িতেই। শুধু চমকাল না সাদাফ। বুকে দুহাত ভাঁজ করে দাঁড়াল। সূক্ষ্ম হাসি ফুটল তার ঠোঁটজোড়ায়। হৃদয় এগিয়ে গিয়ে কপাট খুলে দরজার। তিনজন নারী পুরুষ তৎক্ষণাৎ ভিতরে ঢুকে পড়ে। ধোঁয়াশাসহ ওই মেয়েটি কান্না থামাল সঙ্গে সঙ্গে। আগন্তুকদের দিকে চোখের ব্যাসার্ধ অত্যাধিক প্রকাণ্ড করে তাকাল, যেন কোঠর ছাড়িয়ে বেরিয়ে পড়বে চোখগুলো। সাদাফ এগিয়ে গেল ওদের দিকে, সালাম দিল। ওদেরকে বসতে দিয়ে ঘুরে তাকালো অষ্টাদশী মেয়েমানুষটির দিকে। এতক্ষণ সবার সামনে থাকলেও আগন্তুকদের দেখেই মেয়েটি তন্নির আড়ালে গিয়ে বসে রয়েছে, যেন ওকে দেখা না যায়। বাঁকা হাসল সাদাফ। দুই আঙুলে তুড়ি বাজিয়ে বলল, এই নকল বউ, একটুখানি এদিকে আসো তো দেখি। এ বাড়ির প্রত্যেকটা মানুষ বিস্ময়াবহ হয়ে আছে। একে তো আগন্তুক তিনজনের কাউকেই তারা চিনে না, তারপর আবার সাদাফের নকল বউ বলে সম্বোধন। সব মিলিয়ে হা হয়ে আছে সবাই। কৌতূহলাবিষ্ট, বিপদাশঙ্কাপূর্ণ হয়ে আছে প্রত্যেকের অন্তঃকরণ। এবারে ক্ষোভ প্রকাশ পায় সাদাফের কণ্ঠে। মেয়েটা আসছে না দেখে কপট রাগে ছুটে গিয়ে ওর হাত চেপে ধরে টেনে আনে সকলের সামনে। আগন্তুকদের দুজন মেয়েটির বাবা মা আর একজন হল সাদাফের বন্ধু। মেয়েটির বাবা মা দুজন সবকিছু জেনেই এখানে এসেছে। লজ্জায় মাথা নুইয়ে রেখেছে তারা। মেয়েটিও মাথা নুইয়ে ফেলে। ভয় কাঁপছে তার জীর্ণশীর্ণ দেহখানি। এই বুঝি ধরা পড়ে গেল বলে। ফারুক এগিয়ে আসল। সাদাফের দিকে তাকিয়ে রুক্ষ কণ্ঠে জানতে চাইল, কী সব ড্রামা হচ্ছে এখানে? আর এরা কারা? ভদ্রলোক ও ভদ্রমহিলা দুজনার দিকে আঙুল তাক করল সাদাফ। এরা এই নকল বউয়ের বাবা মা। থেমে অন্যদিকে আঙুল সরিয়ে, আর ওটা আমার বন্ধু, সে একজন কাজী। তা এরা এখানে কেন? বাবার কথায় উত্তর না সাদাফ। একবার ছুরি দৃষ্টি ধোঁয়াশার দিকে পরক্ষণেই তাকালো মেয়েটির দিকে।
বলল, তুমি বলবে না আমি বলবো? মেয়েটি বাক্প্রতিবন্ধীর ন্যায় চুপ হয়ে আছে, যেন শুনেইনি কিছু। শরীরে ঝড় বয়ে গেল সাদাফের। হুঙ্কার ছাড়ল, এই মেয়ে কথা বলো। ভয় কেঁদে দেওয়ার পথে মেয়েটি, বলছি। বলো। সবাই তাকিয়ে আছে সাদাফের দিকে। ওকে এত বেশি রাগান্বিত দেখাচ্ছে যেন এখনই মেয়েটাকে আস্ত গিলে খাবে। ধোঁয়াশার দিকে তাকালো সেই মেয়েটি। কথার স্রোত বারবার গলায় আটকে আসছে তার। কাপা কাপা গলায় বলল, আমার কোনো দোষ নেই। আপার কথায় সব করেছি। আমার স্যারকে, সাদাফ, ভালো লাগে তাই আপা বলেছিল যদি আপার কথামতো কাজ করি তাহলে স্যারকে পেয়ে যাব আমি। থেমে দম নিয়ে। আপা আর আমি মিলে আমার আর স্যারের নকল কাবিননামা বানাই। আমরা কি আর জানতাম যে কাজীর দ্বারা এত সব করছি সে স্যারের বন্ধু। অসহায় গলায় হুহা করে হেসে ওঠল তন্নি। রিপন চোখ পাকাতে থেমে গেল আবার। মেয়েটার হাসির ব্যামো আছে। হাসি একদমই চেপে রাখতে জানে না সে, হোক না সেটা সিরিয়াস ব্যাপারেই। এক টানে দমকা সমীরণের মতো ধোঁয়াশাকেও টেনে এনে মেয়েটির পাশে দাঁড় করাল সাদাফ। ঠাট্টা করে বলল, সত্যিই এরা তো আর জানত না যে এরা শিয়ালের কাছে মুরগি দিচ্ছে। এরা কি আর জানত এদের সাহায্যকারী কাজীটা স্বয়ং সাদাফ ইয়াসির চৌধুরীর বন্ধু আর সে সবকিছু তাকে ইনফর্ম করবে। ধোঁয়াশার মুখমণ্ডল ফেটে পড়ছে রাগে। ধোঁয়া বেরোচ্ছে তার দু কান থেকে। এত কিছুর পরও ভয়ের লেশটুকু নেই, বিশেষ ভীত হওয়ার লক্ষণ প্রকটিত হচ্ছে না ওর মধ্যে। আর সকলের চোখ আছড়ে পড়ে আছে সেদিকে। রহিমা ঘৃণা প্রকাশ করল, তুমি কেমন বউ গো, যে সোয়ামীর নামে মিথ্যা অপবাদ তুলতে একটুও কুণ্ঠাবোধ করে না? ছি! অপমানে, জেদের প্রকাণ্ডতায় সাদাফের দিকে চেয়ে হাতের টিস্যুখানি মুচড়ে ধরে ছুঁড়ে ফেলে ধোঁয়াশা। বড় বড় পা ফেলে উঠে যায় উপরে। হৃদয়ের হেঁচকি উঠছে ধোঁয়াশার দিকে চেয়ে, এটা আনবিলিভেবল দাভাই তোর ভাগ্যেও একটা কালসাপ জুটল। রিপন ভবিষ্যৎ কঠিন ভয়াবহতার আশঙ্কায় ঢোক গিলে। সাদাফের পিঠে আলতো হাতে চাপড় কেটে শুষ্ক কণ্ঠে বলে, একে কি করে সামলাবি বাবা? এই এখনই এমন আর ভবিষ্যৎ করবেটা কি? মলিন হাসল সাদাফ। প্রশস্ত বুক টানটান করে পকেটে হাত গুজে দাঁড়াল, একে আমার উপর ছেড়ে দাও চাচ্চু। এই মেয়ে জন্মের ঘাড় কাটা। এর ঘাড়ের সবগুলো রগই টেরাবাঁকা। আর ওই টেরা রগ কিভাবে তারের মতো সোজা করতে হয় তা সাদাফ ইয়াসির চৌধুরীর ভালো মতোই জানা আছে। চিন্তা করো না চাচ্চু, এমন টাইট দিব না যে একেবারে বাধ্য বউ হয়ে চলবে। তোর চাচিও প্রথম উড়নচণ্ডী টাইপ ছিল। এমন খেল দেখিয়েছি না যে পুরো কুপকাত করে ছেড়েছি। এখন দেখিস না কতটা সংসারী হয়ে গেছে। শাহানার দিকে চেয়ে রিপন বলল, ধুর ছেলেমেয়েদের সামনে কেউ এসব বলে? লাজুক। ঘোমটাখানি টেনে চলে গেলেন শাহানা। জানতে অতি উৎসুক হৃদয় বলে উঠল, কি টাইড দিয়েছিলে চাচ্চু? তা জেনে তোমার কি হবে? না মানে, আমার বউটাও যদি ওরকম জঙ্গলি হয় তাহলে টাইট দিতাম আর কি। তন্নি 1000 বোল্ডের শকট খেল। গিলে ফেলা লুক নিয়ে হৃদয়ের দিকে তাকাল। মিনমিনিয়ে আওড়াল, মানেটা কি? আপনার বউ জঙ্গলি হবে মানে? আপনার বউ তো হব আমি হৃদয় ভাই। আর আমি তো কত ভালো মেয়ে। আচ্ছা তলে তলে আবার কোনো মেয়েতে ঠিক করে রাখেননি তো পুলিশ? থেমে চটিজোড়ায় ধূপধাপ শব্দ তুলে চলে যেতে যেতে
দাঁড়া, তোর ব্যাপারে খোঁজ নিতে হচ্ছে। আর যদি আমার সন্দেহ মিলে যায় তবে তুই আমার প্রথম খুন হবি, মনে রাখছি শয়তান বেটা। তোরে তো মারবই, সাথে ওটাকেও। হৃদয় আর চোখে তাকালো সেদিকে। সেকেন্ড কয়েক মনে মনে হাসল খুব। রিপনের ধমকে সম্বিত ফিরল। এরপর লজ্জা করল না বাপচাচাদের সামনে বউটাও নাম নিতে? ভ্রু টান টান করে চাইল হৃদয়, উহুম, লজ্জা করবে কেন? ছেলে যেহেতু হয়েছি একদিন তো বিয়ে করবই। থেমে বাপচাচাকে দেখিয়ে, আর হে, এই আপনি দুটো বড় ভাইয়ের সামনে নিজেদের ব্যাপারটা প্রকাশ করলেন, তখন লজ্জা করেনি? ব্যাস, অক্কার মা চক্কা হয়ে আছে রিপন। ওই বাদর ছেলে এবারে আর কিছু বলার মুখ রাখল না তার। হ্যাঁ, ভুল তো তারই, কোনো আক্কেলে ওই মুখপোড়ার সামনে এসব বলল সে। দাড়িতে হাত বুলাতে বুলাতে এর জন্য অনুশোচনা করছে রিপন। নাফিজা এসে হাত চেপে ধরল ছেলের। চাউনিতে বুঝালো, তুমি থামো বাপ, এবার একটু লাগাম দে মুখে। তোর কথায় আমারই লজ্জা লাগতেছে, তুই অবিবাহিত বেটা মানুষ কিভাবে এত সব বলিস, তাও আবার এতগুলো গুরুজনের সামনে? দাঁত বের করে হাসল হৃদয়ে। মাথা নেড়ে বুঝালো, তুমি বললা বলেই থামলাম আম্মা, না হয় ওই লোককে ধুয়ে রোদে শুকাতাম। এই এত সব কথা কাটাকাটি হচ্ছে, ফারুকের সেদিকে কোনো মন নেই। বিধ্বস্ততায় চুপচাপ হেঁটে চলে যান বাইরে। ঠোঁট গোল করে শ্বাস ছাড়ল নাফিজা। দাদাভাই চলে গেলেন, খুব কষ্ট পেয়েছেন নিশ্চয়ই। জামশেদও স্ত্রীর সঙ্গে সহমত পোষণ করলেন। পাওয়ারই কথা। নিজের চোখের সামনে পুত্রবধূর এ কেমন রূপ দেখলেন, পুরোই ধ্বংসাত্মক রূপ। ভালোই হয়েছে ভাবিজান নেই, থাকলে মারাত্মক শকট হতেন। এতক্ষণে অ্যাম্বুলেন্স ডাকতে হতো, হসপিটালে ছুটাছুটি করতে হতো। কোমল মনের মানুষটা সহ্য করতে পারতেন না এত সব। পুত্রবধূ যে বড়ই শখের তার। দরজার একপাশ দিয়ে ভিতরে উকি সাদাফ। হায় দেখিয়ে বলল, হায় বউ। সারপ্রাইজড ডেট, অবশেষে হেরেই গেলে তুমি। বিছানায় গাঁট হয়ে বসেছিল ধোঁয়াশা। কিছুক্ষণ পূর্বের ঘটনা নিয়ে অপমানে থমথমে তার আদল। সাদাফের ঠোঁটে চওড়া হাসি দেখে চারগুণ বেড়ে উঠল সেই জেদ। এই যেন আগুনে কেরোসিন ঢালা হল। দাউ দাউ করে উত্তোলিত হল আগুন, যা কিনা এই মুহূর্তে জ্বালিয়ে অঙ্গার করে দিবে সব। সাদাফ ভিতরে পা রাখতেই টেবিলের উপর ঢেকে রাখা গ্লাস ভর্তি পানি ছুঁড়ে মারল ওর মুখে। হাত দিয়ে ভেজা মুখের পানিকণা মুছল সাদাফ। শক্ত হাতের মুঠোয় আবদ্ধ করল ধোঁয়াশার কবজি। এখনো জেদে ফুলছে ধোঁয়াশা। কারেন্ট বয়ে যাচ্ছে তার গায়ে। কিন্তু যখনই অনুভব করল সাদাফের শক্ত মুঠোয় পিষে যাচ্ছে, বাহু গঙিয়ে উঠল। সাদাফ ঘাড় বেঁকে চাইল, বেশি তিরিংবিরিং করো না বউ। তোমার স্বামী কিন্তু ভালো না। ওকে নিজের থেকে ঠেলে সরিয়ে ধোঁয়াশা চেঁচালো ওর প্রতি, ইউ রাবিশ। বারবার আমায় ছোঁয়ার অজুহাত খুঁজেন আপনি? পেশিবহুল বলিষ্ঠ হাতে ধোঁয়াশার মুখ চেপে ধরল সাদাফ। চেহারায় পুরো দমে কাঠিন্যতা এনে বলল, হুশ, মেয়ে মানুষের তেজ থাকা ভালো না। আর হ্যাঁ, কি বললি আমি তোকে ছোঁয়ার অজুহাত খুঁজি? থেমে, তেজ দেখেছ, একেবারে থাপড়ে লাল করে দিব অসভ্য মেয়ে। এই তোকে ছুতে অজুহাতের প্রয়োজন নেই আমার। চাইলে তোকে আমি এমনিই ছুতে পারি, যেভাবে খুশি ছুতে পারি, বুঝলি? কিন্তু না, এখনই অমন করব না আমি।
তোকে ছুয়ার বহু সময় পাবো, তার আগে তোর তেজ পানি করে নিব। কোনোরকমে নিজেকে ছুটিয়ে সরে দাঁড়ালো ধোঁয়াশা। ওত বড় বলিষ্ঠ সুঠম দেহের মানুষের সাথে তো আর শক্তিতে কুলোনো যায় না। ওমন কঠিন চাপ প্রয়োগের প্রভাবে দাঁতের মাড়িশুদ্ধ নড়বড়ে হয়ে গিয়েছে তার। মুখে হাত চেপে বিছানায় বসে পড়ল ধোঁয়াশা। কিছুক্ষণের জন্য নিজের সমস্ত আত্মসম্মান ঢেলে ফেলে উগরে কান্নার স্রোত। কান্নার শব্দ উত্তাল করল সময়টাকে। বক্ষে আকস্মাৎ ব্যথা শুরু হল। রাগ পড়ল সাদাফের। চেহারার কাঠিন্যতা দূর হয়ে অসহায়ত্ব ধরা মুখবয়বে। খুব করে বলতে ইচ্ছে হচ্ছে এখন, আমি তোকে মারতে চাই না বউ। তুই রাগিয়ে দেশ বলেই সামলে নিতে হিমশিম খাই নিজেকে। কিন্তু তুই আর জানিস না এই আমিটা ঠিক কতটা ভালোবাসি তোকে। জানবি বা কি করে, কখনো তো বলার চান্সই দেসনি। ওই মেয়েটা এতটা কান্না করছে যে বুকের ব্যথা বেড়েই চলছে। সব অসহায়ত্ব ছেড়ে ফেলে মুখটাকে গম্ভীর করল সাদাফ। সকল নমনীয়তা জানালা দিয়ে ছুঁড়ে ফেলে রুক্ষতা ছড়ালো গলায়, এই মেয়ে থামো। থামব না। কাদার সাথে সাথে হেঁচকিও উঠছে ওর। তখনও গলার ঝাঁজ প্রশমিত হল না, বরং আরও বাড়ল, গতিহীন বাড়ল। থামো বলছি। না। কান্নার স্বর বিকট হল। হতচকিত সুগভীর চোখে চাইল সাদাফ। চোখের মনি ব্লাস্ট হয়ে যাচ্ছে মনে হচ্ছে। এই যেন ভিতরে কেউ টাইম বোমা রেখে দিয়েছে, যা এখনই ফাটল বলে। দেখেছ মেয়ের তেজ? এত কিছুর পরও তেজ কমেনি এই কালসাপের। ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, মার খাবে তবুও মোচকাবে না। ডান হাতটা থাপ্পড় বসাতে সুরসুর করছে সাদাফের। ইচ্ছে হচ্ছে ওটার দুই গালে 200 থাপ্পড় বসাতে। হাত ধরে আসলে দরকার হয় মানুষ ভাড়া করে এনে বাকি থাপ্পড় পূর্ণ করতে। এই মেয়ের এই একচটিয়া জেদ আর নেওয়া যাচ্ছে না। বিরক্তিতে কপাল কোচলে কোচলে এহেন শ্বাসরুদ্ধকর আজাব থেকে বেরিয়ে গেল সাদাফ। গরম তেলে ইলিশ ভাজার জন্য ছেড়েছেন নাফিজা। 10টার উপরে বাজছে। সকলের খাওয়া শেষ। শুধুমাত্র ধোঁয়াশা খায়নি। মূলত ওর জন্যই চুলোয় আসা এখন। উইয়ে মেয়েটা দরজায় খিল লাগিয়ে বসেছে, আর কোনো খোঁজখবরই নেই। কলিং বেল পড়তে কোমরে গুজা আঁচলটা ছাড়িয়ে ঘোমটা টেনে বেরিয়ে এলেন নাফিজা। হৃদয় এসেছে। মায়ের মুখের দিকে তাকিয়ে সুখের হাসি আঁকল হৃদয়ে। নাফিজা ভ্রু নাচিয়ে শুধালেন, এতক্ষণ কোথায় ছিলেন বাপজান? একটু আড্ডাবাজি করে এলাম আম্মা। আর কটা দিন যাক, বউ এনে দিব, তখন তো দেখব। বাড়ি থেকেই বের করা যাবে না আপনাকে। ওর কান টেনে ধরে। আর কদিন যাওয়ার কি দরকার আম্মা, এখনই এনে দাও না। দাঁত কেলিয়ে হাসল হৃদয়ে। নাফিজার কান মুচড়ানো আরো জোরালো হল। আহ লাগছে আম্মা। লাগুক। বাঁধন ছাড়া হাসলেন নাফিজা। ছেলের কান ছেড়ে দিয়ে পিঠ জড়িয়ে বললেন, যা বাবা, তোর ভাবিকে ডেকে দিত। মেয়েটা না খেয়ে আছে। অতীব নমনীয় শোনাল শব্দগুলো। এত বড় বড় করে চাইল হৃদয়ে। মাছি নাড়ার মতো হাত নাড়াল। বাঘের গুহায় যেচে পা দিতে যাবে কে আম্মা? আমার দ্বারা হবে না ও সব। থেমে, কিন্তু দাভাই কই? ওর কোনো ফ্রেন্ডের যে বার্থডে পার্টি সেখানে। সন্ধ্যায় গিয়েছে, ফিরবে না আজ। দিলবার জানেয়া ও দিলবার জানেয়া, দিলবার জানেয়া ও দিলবার জানেয়া। तेरी याद सत्या तेरी याद रूले छाए हाइन यहान पे वीरानयान सोचा भी ना था कभी रास्ते में हम यहन मिल के बिचार जाएंगे
ফোনটা কানে ধরে গানের তালে ঢুলতে ঢুলতে দুতলার করিডোরে হাঁটছিল তন্নি। নাফিজা ডাকলেন ওকে, তন্নি মা, আয় তো এদিকে। কি? গানের ফুল সাউন্ডে কিছু শুনতে পায় না তন্নি। কয়েক সেকেন্ডের জন্য বন্ধ করল আওয়াজটা। এদিকে আয়। নেমে আসলো তন্নি, হুম বলো। আয় হায়, মাছ পুড়ে যাচ্ছে। রান্নাঘরের দিকে তড়িঘড়ি পা চালাতে চালাতে বললেন নাফিজা, এই তোর ভাবিকে ডেকে দে তো। ইতস্তত বোধ করল তন্নি। দুপাশে মাথা নাড়িয়ে কাতর নয়নে বলল, দরকার হলে আমাকে জমালয়ে যেতে বলো চাচি। আমি এক পায়ে রাজি, তবু ওখানে না, ওনার কাছে না। ওর এমন ভিতুর ডিম মার্কা চেহারায় দুপাশে মাথা নাড়ালেন নাফিজা। না, ছেলেমেয়েগুলো ওটাকে ভয় পায় ভীষণ। এদের দ্বারা হবে না, তাকেই এখন যেতে হবে। হৃদয়ও হাসল। তার সে হাসি বাঁধন ছাড়াল। তন্নির ভীতু লুক ঝপাং করে উধাও হল। হৃদয়ের দিকে তাকালো আলগোছে। সেকেন্ডের জন্য হার্ট মিস করল তন্নি, একই ওই বেটা তো আগে থেকেই তাকিয়ে আছে তার দিকে। পলকও পড়ছে না এক দুটো। এত মাদকতা সে চাউনিতে, যার গভীরতা মাপকাঠির ঊর্ধ্বে। ওই দুচোখের চাউনিতে কিছু একটা তো আছেই, যা আর নিতে পারল না তন্নি। এই মানুষ, এই হাসি, এই কণ্ঠধ্বনি আর এই চাউনি সবকিছু মিলেমিশে যে একটা মেয়েকে বরফের ন্যায় জমিয়ে দিতে পারে, তা আবারও অনুভব করল ক্ষুদ্র মন। আর সময় খরচ করল না। দৌড় লাগালো মেয়েটা দুতলার দিকে। দ্রুত মিলিয়ে গেল হাওয়ায় মিঠাই হয়ে। আর একটু হলেই পরলোকগমন করত নিঃসন্দেহে। নিশির গা জুড়ানো তুলতুলে বাতাস খেতে আজ আর দোয়ার চাপাল না তন্নি। দরজা বরাবর বসে আছে সে। তারই বরাবর একটি ছোট জানালা। থাই গ্লাসও খুলে রেখেছে, সেখানকার হাওয়া তন্নির ছেড়ে দেওয়া সিল্কি চুলে উরুক্কু ভাব এঁটে রেখেছে। ওদিকে বিছানায় পড়ে কাকচিত হয়ে ঘুমোচ্ছে তোহা, মিলি। মেয়ে দুটো ট্যুরে গিয়েছিল, আনন্দ ফুর্তিতে ঘুমোনো যায়নি ভালো মতো। সেই অপূর্ণ ঘুম পরিপূর্ণ করতে ঘুমে মত্ত দুটো। কিন্তু ঘুম কাতরে তন্নির ঘুমপাখি আজ উধাও। সেই যে হৃদয় ভাইয়ের হাসিটা চক্ষুগোচর হল, আর ভোলা যাচ্ছে না তা। চোখ বুঝলেই বারবার ভেসে উঠছে মানুষটা। তন্নি ফোন হাতে নিল। হৃদয়ের আইডিতে সবুজ বাতি জ্বলছে কিনা দেখে নিল। কিন্তু না, ওই বেটা তো 6 ঘন্টা ধরেই অনলাইনে নেই। ঘুমিয়ে পড়েছে নাকি কে জানে। ধুরু কই, ভাবল একটু চ্যাটিং ফেটিং করবে। কিন্তু তা আর হলো কই। ফ্লাস জ্বালিয়ে হৃদয়ের ঘরের দিকে সোজাসুজি হাঁটা ধরল তন্নি। ওই লোক তো সবসময় দৌড় খুলেই ঘুমায়। অন্তত ওই ঘুমন্ত মুখটা দেখলেও শান্তি মিলবে এখন কিছুটা। আবার ইতস্তত বোধ হচ্ছে, যদি আবার রুমে উকিঝুঁকি মারলে ধমক টমক দেয়। ভয় ডর সব ঝেড়ে দুমড়ে মুচড়ে একদিকে ফেলে তন্নি। বুক ফুলিয়ে দাঁড়াল। ধুরু ধমক দিবে কেন? হৃদয় ভাই কি তাকে ধমক দিতে পারে নাকি? উনি তো আর বরদা, সাদাফ, কিংবা মেজদার, শাওন মতো পাশুটে নন যে শুধু শুধুই ধমকাবেন। উনি মিষ্টভাষী, একেবারে মন যেমনটা চায় তেমন। আস্তে ধীরে হৃদয়ের ডোর ফাঁক করে ইঁদুরের মতো ভিতরে মাথা ঢুকাল তন্নি। পুরো ঘর ফাঁকা। ঘর আলোকিত করা সে কৃত্রিম লাইটটা জ্বলছে। বাথরুমের লাইটও অন। কিন্তু সব লাইট ফাইট জ্বালিয়েই কই গেল মানুষটা। ভিতরে ঢুকে আলো নিভিয়ে তন্নি। হৃদয়ঙ্গম হল, কারেন্ট ছিল না এতক্ষণ, তাই হয়তো গরমের তুপে পড়ে ছাদে গিয়েছে লোকটা। আলো নিভানোর কথা মনে ছিল না। নিশ্চয়ই কারেন্ট এসেছে, তাও জানেন না হৃদয় ভাই। ভাবনা সত্যি হল।
আধারে ছাদের ধারে বেঞ্চিতে পা দুলিয়ে বসে আছে হৃদয়। কারো সাথে কথা বলছে ফোনে। পিঠ দেখা যাচ্ছে ওর। নাক ফুলিয়ে চাইল তন্নি। এই লোক কার সাথে ও তো তুলতলে গলায় কথা বলছে দেখতে হচ্ছে তো। চুপি চুপি পা ফেলে এগুলো তন্নি। তখনই কথা থেমে গেল হৃদয়ের। কেমন যেন চোরের মতো পকেটে ঢুকিয়ে ফেলল ফোনটা। পিছু ঘুরে বলল, তুই এখানে? কেন আসতে পারি না? মুঠো বারবার শক্ত হয়ে আসছে তার। মনে হচ্ছে ওই লোকের কানে গালে ইচ্ছেমতো কিলঘুষি মারতে প্রস্তুতি নিচ্ছে হাত দুটো। যদিও সে শুনে নিয়েছে হৃদয় ভাই কোনো ছেলের সাথেই কথা বলছিলেন, তবুও রাগ হচ্ছে। উনি অমন করে কল কেটেমেটে ফোনটা লুকালেন কেন? কি কথা বলছিলেন ওই ছেলেটার সঙ্গে? তা বলিনি। তবে এত রাতে মেয়ে মানুষের চুল ছেড়ে ছাদে ঘোরাঘুরি করাটা মানানসই নয়। চুল বাঁধ, হৃদয় বলল। বাঁধছি। মনে মনে, আমাকে হুকুম না করে আপনি এসে বেঁধে দিলেই তো পারতেন। ধুর, আনরোমান্টিক পার্সন একটা। খাইছিলি রাতে? এতক্ষণে? ঠোঁট গহ্বরের ফাঁকে শুভ্র দাঁত উকি মারল হৃদয়ের। তো আর কখন? সুযোগই তো দেসনি। তখনই তো জানতে চাইতাম, কিন্তু সেই পালিয়ে গেলি। হৃদয়ের মুখশ্রীতে আদো আদো হাস্যরস্যি দেখে চোখ খিঁচল তন্নি। দুরু দুরু বুকে আওড়াল, প্লিজ থামেন, আর হাসবেন না হৃদয় ভাই। ওই হাসতেই যে ফেঁসে যাই আমি। কথাটা উড়িয়ে হৃদয়, যা রুমে যা। অঘুম করলে স্বাস্থ্যের ক্ষতি হবে। এক চোখ খুলে তাকালো তন্নি। উফফ, সে কি বলল, আর এই লোক কি শোনালো এটা তাকে? এই শুধুই উপদেশ দিতে জানে। ওগো, এভাবে বলো না, লজ্জা লাগে যে। উপদেশ না ছুঁড়ে এটাও তো বললে পারত নাকি? এতক্ষণে হৃদয় তার দিকে পিঠ ঘুরিয়ে বসে পড়েছে। এটা কি হলো? কপালের মাঝখানটা কুঁচকে আসল তন্নির। ভাবল, লোক সমাগমেও যখন তখন এই লোক ভ্যাকরে তাকিয়ে থাকতে পারে। সকলের আড়ালে আমায় এটা ওটা এনে খাওয়াতে পারে। বিপদে পড়লে বাঁচাতে ছুটে আসতে পারে, কিন্তু যখনই একটু একান্তে কথা বলতে আসি তখনই এর ঢং করা শুরু হয়ে যায় আমার দিকে এক বান্ডেল উপদেশ ছুঁড়ে মারা। এই এটা করিস না, ওটা করিস না, তোর এই হয়ে যাবে, ওই হয়ে যাবে, যেন উপদেশের আস্ত গোডাউন নিয়ে বসে থাকে আর কি। সেই সাথে সুযোগ খুঁজে কখন কিভাবে আমায় উপদেশ দেওয়া যাবে। যত সব। থেমে, আমি তো বুঝি আপনি আমায় ভালোবাসেন হৃদয় ভাই। আপনিও তো জানেন আমিও ভালোবাসি আপনায়। তবুও কেন এত কাদা ছুড়াছুড়ি? কেন কিছু প্রকাশ করেন না? আর আমাকেও সুযোগ দেন না? মানুষ বলে পুলিশ হয় পাষণ্ড। আচ্ছা, আপনার পাষণ্ডতা কি তাহলে এখানেই? এই যে আমার অনুভূতি নিয়ে ছিনিমিনি খেলছেন, কেন করছেন এমনটা? এই আমাকে একটুখানি ভালোবাসা কেন প্রকাশ করতে দেন না? এর পিছনে এমন কি আছে? কোনো সত্য আছে যার ভুক্তভোগী আপনি? যে সত্য উদ্ঘাটনে আজকাল এত ছুটাছুটি আপনার? যার জন্য রাতের ঘুম ছেড়ে দিয়েছেন, সঙ্গী করেছেন নিশির স্তব্ধ প্রকৃতিকে। এখনো দাঁড়িয়ে তুই? আওয়াজটা গুরুগম্ভীর শোনাল হৃদয়ের। ভাবনা ঘুচিয়ে দাঁড়াল তন্নি। দাঁত খিচে উচ্চারণ করল, যাচ্ছি। চলবে?